প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই নিয়মিত আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জুনায়েদ হালিম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, সর্বজনীন পেনশনে আপত্তি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা আন্দোলনে, ক্লাস পরীক্ষা বন্ধ। বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয়, প্রধানমন্ত্রী। সব ক্ষেত্রে দুর্নীতি, শিক্ষায় টাকা ছাড়া ফাইল নড়ে না। দুর্নীতি ও শিক্ষা খাতের অনিয়মে সংসদে ক্ষোভ। মানব জমিন, লোডশেডিং বাড়ছে, গ্রামাঞ্চলে চরম ভোগান্তি। অনলাইন জুয়ায় পাচার হাজার কোটি টাকা, সঞ্চয়পত্র বিক্রিতে ধস। সমকাল, কারাবন্দি চাঞ্চল্যকর মামলায় আসামিদের দাওয়াত জঙ্গিদের। রামচন্দ্রপুর খালে রামরাজত্ব। যায় দিন, চালের দাম বাড়ছে ৮ কারণে। বৃষ্টি মাথায়, পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। কালবেলা, এনবিআরের সফটওয়্যারে ভয়াবহ জালিয়াতি। বিএনপির অগ্রাধিকারে খালেদা জিয়ার মুক্তি। আজকের কাগজ, সরকারপন্থীরাই বসলেন বেঁকে, পেনশনের বিরুদ্ধে এককাট্টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী। দেশ রূপান্তর, ফাঁসির দিন গুণে এক নারীর ২৪ বছর। খবরের কাগজ, নজরদারিতে অনেক মন্ত্রী এমপি, দুর্নীতির বিরুদ্ধে অভিযান। সময়ের আলো, তারকাদের ভুয়া ভিডিও দিয়ে অনলাইন জুয়ার বিজ্ঞাপন, কোটিপতি হওয়ার ফাঁদ। নতুন অর্থ বছরের বাজেট পাস। দৈনিক বাংলা, টি-20 বিশ্বকাপের রাজসিংহাসন ২ বছরের জন্য ভারতের। আলোকিত বাংলাদেশ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে বিএনপি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দৈনিক করতোয়া, সংসদে বাজেট পাস। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ গুরুত্ব পেয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন, ক্লাস পরীক্ষা বন্ধের যে আন্দোলন কর্মসূচি তারা দিয়েছেন সর্বজনীন পেনশন স্কিমে আপত্তি জানিয়ে। কিছুদিন ধরে চলছিল, কঠোরতর কর্মসূচি দিলেন এবার, সেটি গুরুত্ব পেয়েছে সব সংবাদপত্রে। না, এটা তো খুবই জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, পাবলিক বিশ্ববিদ্যালয় এখন তো অনুমোদিত বিশ্ববিদ্যালয় ৫১টা। সামগ্রিকভাবে সারা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সংখ্যা কত, এবং সেটা পরবর্তী সময়ে আরও কত, এখন পর্যন্ত যারা আছে বা ভবিষ্যৎ মিলিয়ে আমরা যদি সব জেলাতে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেই পরিকল্পনা সরকারের আছে, এটা খুবই মহৎ এবং ভালো পরিকল্পনা। অনেকগুলি স্পেশালাইজড পাবলিক ইউনিভার্সিটিও কিন্তু হয়েছে, বিশেষ করে কৃষি এবং প্রযুক্তি সংক্রান্ত। তো সব কিছু মিলিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টোটাল কর্মশক্তি কী পরিমাণ এমপ্লয়েড আছে, এটা নিশ্চয়ই ৩০,০০০-এর বেশি হবে না, কর্মকর্তা কর্মচারী মিলিয়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা পুরনো পাবলিক ইউনিভার্সিটিগুলি, যেগুলি অনেক ছাত্র এবং অনেক শিক্ষক, নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় তো ডেভেলপ করছে মাত্র। তারপরে আমি ধরে নিলাম ১০৩০-এর মতো শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে। এদেরকে বা ভবিষ্যতে এটা হলে কত, ৫০,০০০ হবে। আমরা যদি আরও ৩০ বছর ৪০ বছরের হিসেব ধরি, তো এই আগামী ৩০ বছর ৪০ বছর সময়কালে যেখানে ৫০,০০০-এর মতো বা কাছাকাছি, হয়তো একটু বেশি হতে পারে, মোট পেনশন সুবিধা পাবে বলে সম্ভাবনা আছে, এখন যেটা ৩০-এর মতো, তাদেরকে কেন বঞ্চিত করা প্রথমত, এবং এটি করে সরকার কি কতটা লাভবান হবে। আর এখনকার যে বর্তমান সমসাময়িক বৈশ্বিক রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক বাস্তবতা,
এই বাস্তবতায় এখনকার সময়ে সরকারি বা কতটা লাভবান হবে এখন একেবারে, বরঞ্চ যেটি হলো যে সরকারের বিভিন্ন সেক্টরের লোকজনের প্রতি তো মানে এক ধরনের মানে সহানুভূতির জায়গা থাকতে হবে এবং মানুষ সেই জায়গাটিকে মানে যখন ধারণ করবে তখন সরকারকে মানে অ্যাকনোলেজ করবে। আমার কাছে মনে হয় যে মানে সামগ্রিকভাবে দেশের যারা মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক, যারা কিনা আপনি কমিউনিকেশনের ছাত্র, আমিও কমিউনিকেশনের ছাত্র, হিউম্যান কমিউনিকেশনের ছাত্র, যারা মতমোরল হিসাবে বা অপিনিয়ন লিডার হিসাবে একটা বড় ভূমিকা পালন করে, কারণ তারা সদ্য কৈশোর উত্তীর্ণ তরুণ তরুণীদেরকে জীবনের বৃহত্তর পরিসরের বিদ্যা জগতে, জ্ঞান জগতের নেতৃত্বটা দেন এবং তাদের চিন্তা মানচিত্রটাকে গড়ে তোলেন। এবং ওই রকম গুরুত্বপূর্ণ মানুষ যারা অন্য 8-10টা পেশার মানুষের চেয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব একটু ভিন্ন। আপনি একজন মানে প্রফেশনাল তৈরি করার পেছনে বা যারা প্রশাসক হচ্ছেন দেশের, তাদের তৈরি করার পেছনে মূল ভূমিকাটা তো পালন করেন শিক্ষকরা। পিতামাতা সন্তান জন্ম দেন, পিতামাতা সন্তানের প্রতিপালন করেন, অধিক এটাই স্বাভাবিক। কিন্তু সত্যিকার অর্থে সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মানে শিক্ষকের ভূমিকাটা বা শিক্ষাঙ্গনের ভূমিকাটা, শিক্ষায়তনের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই আধুনিক সময়ের শিক্ষা ব্যবস্থায় সেটা আরও বেশি মানে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, ইনস্টিটিউশনাল এডুকেশন যেটা। তো সেই ইনস্টিটিউশনগুলি যারা চালান বা নিজেরাই এক একজন ইনস্টিটিউশন হিসাবে পরিগণিত হন, তাদের প্রতি যদি সোশ্যাল রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট না থাকে সরকারের, তো সেটা খুবই দুঃখজনক। এবং আমি মনে করি যে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, একটা মানে সাধে তো আর কেউ এইরকম কঠোর অবস্থান বা কঠোর কর্মসূচি নেয় না। এটা এই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে এসেছে। বিশেষ করে শিক্ষকরা এই ক্ষেত্রে অনেক বেশি ডিসক্রিমিনেটেড আমরা বোধ করছি, আমরা বৈষম্য শিকার হচ্ছি বলে বোধ করছি। দেখেন, আমাদের দাবি দেওয়া কিন্তু শুধু এই সার্বজনীন পেনশন স্কিমের বদলে পূর্বতন যে পেনশন স্কিম, যেটি সরকারের অন্য মানে কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন, আমরা সেটার মধ্যে পূর্বতনটা বহাল রাখতে চাচ্ছি। আমাদের এইটা একটা এখনকার দাবি, কিন্তু আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ দাবি কিন্তু রয়েছে। দেখেন, আমাদের শিক্ষকরা মানে সিনিয়র স্কেলের কিন্তু উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই একটা। দ্বিতীয়ত আরেকটা হলো যে আমাদের মানে অন্য ফ্যাসিলিটিস, সরকারের অন্য কর্মকর্তা কর্মচারীরা যে সমস্ত সুবিধাদি ভোগ করে, আমরা কিন্তু সেটাও ভোগ করি না। এখন তো একজন উপসচিব পর্যায়ের কর্মকর্তা, সেটি মন্ত্রণালয়ের উপসচিব হোক অথবা একই মর্যাদার মানে বেতন স্কেলের কর্মকর্তা হোক অন্য জায়গায়, তারা কিন্তু 50,000 টাকা গাড়ি ভাতা পাচ্ছে মাসে। এবং তারা সেটাও প্রায় 50 লাখ টাকার মতন খুবই নমিনাল সুদে, 5% সুদে গাড়ি কেনার জন্য টাকা পাচ্ছে। এবং আবার সেই গাড়িটা ব্যবহার করার জন্য 50,000 টাকা খরচ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো এগুলি প্রাপ্তির কোনো প্রশ্নই আসে না, সেই ব্যবস্থাও নয়, সেই মর্যাদাও নেই। চাকরির ক্ষেত্র আমাদেরকে ডিগ্রেডেড করে রাখা হচ্ছে। আমরা কি মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি রাষ্ট্রের কাছে এই ডিগ্রেডেড অবস্থানটি মানে ডিজার্ভ করে কিনা, তাদের কি এটি প্রাপ্য কিনা? এই রাষ্ট্র, এই সমাজ কি যাদের হাতে এই রাষ্ট্র সমাজের ভবিষ্যৎ কর্ণধাররা তৈরি হচ্ছে, সেই শিক্ষকদের প্রতি ন্যূনতম সম্মান বা শ্রদ্ধাবোধ দেখানোর মতো মানসিকতা নেই। এই যে মানসিকতাটা নাই, এটাই সবচাইতে দুর্ভাগ্যজনক এবং লজ্জার বিষয়। রাষ্ট্রের যে কর্তৃপক্ষ এখন সরকারের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই মুখোমুখি অবস্থানটি তৈরি করেছে,
তারা কি রাষ্ট্রের এই সামগ্রিক পরিপ্রেক্ষিতটাকে বিন্দুমাত্র বিবেচনার মধ্যে নিয়েছেন কিনা আমার জানা নাই। আশা করি এই পেনশন কর্তৃপক্ষ, জাতীয় পেনশন কর্তৃপক্ষের যারা মানে নীতি নির্ধারক কর্মকর্তা আছেন এবং অর্থ মন্ত্রণালয়ের যারা আছেন, তারা এই বিষয়গুলিকে সামগ্রিক পরিপ্রেক্ষিতে বিবেচনা করবেন এবং যেই রাষ্ট্র বা যেই সমাজে শিক্ষকের আসলে যথা মর্যাদা নাই, সেই মর্যাদাটা শুধু মানে পদ পদবিতেও নাই, বেতন ভাতায়ও নাই, সুযোগ সুবিধাতেও নাই, সেটি গ্রহণযোগ্য নয়। আমরা কিন্তু মানে 3টি দাবি, তো 2টি দাবির কথা আগে বললাম, আরেকটি দাবি হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে। এটা আমি মনে করি অনেক যৌক্তিক, কারণ সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে না, হওয়ার যোগ্যতা অর্জন করে না, আবার সবার সেই প্যাশনটাও নাই। দেখেন এখনকার সময়ে আগে যেটি ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বড় ধরনের মানে সামাজিক মর্যাদা ছিল এবং বেতন ভাতার ক্ষেত্রেও এক ধরনের অ্যাডভান্টেজ ছিল, সুবিধাদির ক্ষেত্রেও অ্যাডভান্টেজ ছিল। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার জুনিয়র সহকর্মী, আমার সাংবাদিকতা বিভাগের সহকর্মী, সে বিশ্ববিদ্যালয়ের লেকচারারের চাকরি ছেড়ে দিয়ে গিয়ে সে সিভিল সার্ভিসের অ্যাডমিন ক্যাডারে যোগ দিয়েছে। নাম বলতে চাই না, ফিমেল, জুনিয়র ফিমেল কলিগ। আমার বিশ্ববিদ্যালয়ের সহকর্মী বোটানি ডিপার্টমেন্টের, জিওগ্রাফি ডিপার্টমেন্টের, তারা মানে সাইকোলজি ডিপার্টমেন্টের, তারা বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের চাকরি ছেড়ে দিয়ে গিয়ে বিসিএস পুলিশ ক্যাডারের চাকরিতে যোগ দিয়েছে। এই যে আগে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরিটাকে বিশাল মর্যাদা এবং মানে দায়িত্বের চাকরি, ভালো মেধাবী শিক্ষার্থী ভালো রেজাল্ট করে পাশ করার পর বিশ্ববিদ্যালয়ের তার শিক্ষকরাই, তার বিভাগের শিক্ষকরাই হয় নিজ বিভাগে অথবা অন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে তার চাকরির জন্য নানা রকমের মানে মানে সহায়তা করত, যাতে এই ছেলেটি বা এই মেয়েটি শিক্ষকতায় আসে। এতে করে তারা মনে করত যে মানে জাতি উপকৃত হবে। এখন কিন্তু পরিস্থিতিটা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। এখন আমরাই সামাজিক মানে আকাঙ্ক্ষাটা যেই জায়গায় কালেকটিভ জায়গায় পৌঁছেছে, আমাদেরই, আমার ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী খুবই ভালো রেজাল্ট করছে, তার হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ারও মানে যোগ্যতা তৈরি হবে মাস্টার্স শেষ করার পর, কিন্তু তার প্রথম অপশন, স্যার আমি বিসিএস এর জন্য চেষ্টা করতেছি, আমি অনার্স রেজাল্ট হয়ে গেছে, এখন আমি বিসিএস এর প্রস্তুতি নিব। মাস্টার্সের বিষয়ে তার মানে খুব ভালো রেজাল্ট করার প্রতি আকর্ষণ, আগ্রহটা কমে গেছে। এই যে শিফটিং অফ ডিজায়ার অ্যান্ড মাইন্ড, এটা কিন্তু খুব ক্ষতিকর। এই ক্ষতির আশঙ্কার জায়গাগুলি, এবং যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সত্যিকার মর্যাদা সব অর্থে না পায়, চাকরির অবস্থানগত পদ সংক্রান্ত বিষয়ে স্বতন্ত্র বেতন স্কেল না পায়, আবার এই চাকরির পরে এই যে পেনশনের যে বিষয়টি, আচ্ছা 75 বছর পর্যন্ত পাবে, 75 বছর এই পেনশনের ব্যবস্থাটা কেন হয় যে একজন লোক সার্ভিস করার পর বৃদ্ধ বয়সটা যেন সে নিশ্চিন্ত থাকতে পারে? তো একটা লোক তো 75 বছর বয়স পর্যন্ত বাঁচবে, মৃত্যুর কথা কেউই বলতে পারে না, কিন্তু কেন আমি ধরে নিব যে সে 75 পর্যন্তই বাঁচবে? রাষ্ট্র কেন ওই রকম ভাববে? এটা তো আরো মানবিক ভাবনা হওয়া উচিত যে যতদিন বাঁচবে ততদিন পাবে। সেই জায়গা থেকে রাষ্ট্র সরে আসছে। এইটা আমি মনে করি যে রাষ্ট্রের এই মানবিক জায়গাটা মানে ভুলে গেলে চলবে না। সব ক্ষেত্রেই দুর্নীতি, শিক্ষায় টাকা ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতি ও শিক্ষা খাতের অনিয়মে সংসদে ক্ষোভ, এটি শিরোনাম হিসেবে অনেকগুলো সংবাদপত্রের প্রথম দিকে। না, এটাও বাস্তবতা। দেখেন আপনি মানে আজকে গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে গত 1 বছরে প্রায় 90,000 শিক্ষক নিয়োগ হয়েছে বিভিন্ন স্তরে। খুবই ভালো কথা। মানে শিক্ষকের পদের যে মানে শূন্যতা রয়েছে এবং প্রয়োজনীয় পদের অনুমোদন নাই বহু জায়গায়, বহু পাবলিক বিশ্ববিদ্যালয় এবং পাবলিক কলেজে, উচ্চশিক্ষার জায়গা যদি বলি। আর ধরেন এই যে এমপিও ভুক্তির জায়গা, এইখানে কিন্তু ভীষণ রকমের দুর্নীতি।
আপনার এমপিও ভুক্তিকরণ, এটা একটা বিশাল মানে আর্থিক লেনদেনের দুর্নীতির একটা মহাক্ষেত্র কিন্তু। এবং আবার একই সঙ্গে শিক্ষা প্রকৌশল বা শিক্ষাঙ্গনের ক্ষেত্রে যেই নির্মাণ এবং ক্রয়, সেই ক্ষেত্রে বিশাল রকমের দুর্নীতি। তো এইটাতে এই দুর্নীতিগুলি করে কারা? করে তো মূলত শিক্ষা প্রশাসন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা যুক্ত। আর ধরেন আমি উদাহরণ দিই, একই ডিজাইনের প্রাইমারি স্কুল করা হচ্ছে সারা দেশে, একই ডিজাইনের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের ভবন তৈরি করা হচ্ছে, এবং যেই ভবনটি বা যেই মানের ভবন হওয়া উচিত, যেই পরিমাণ টাকা খরচ করে আসলে করা হয়, সেই ভবন সেই মানের হচ্ছে না। এবং একটা বিল্ডিংয়ের যে মেয়াদ থাকা উচিত, দেখেন গ্রামাঞ্চলে 10 বছর আগে যে প্রাইমারি স্কুলটা তৈরি হয়েছে বা 5 বছর আগে, 5 বছর পরেই সেই প্রাইমারি স্কুলের বিল্ডিংটা আর ব্যবহার উপযোগী থাকছে না। অর্থাৎ নির্মাণ মান অত্যন্ত নিম্ন। এখানে বিশাল রকমের দুর্নীতি হয়, হ্যাঁ, টাকা মানে চুরি হয় দুর্নীতির প্রক্রিয়ায়। ঠিক একইভাবে নিয়োগ প্রক্রিয়ায় ভীষণ রকমের দুর্নীতি হয়। সেটা স্কুল বা কলেজের দপ্তরি নিয়োগের ক্ষেত্রে আমরা তো বিভিন্ন সময় গণমাধ্যমে দেখি যে 5-10 লাখ টাকার ঘুষ লেনদেন হয়। বিদ্যালয় বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি বা ব্যবস্থাপনা কমিটি, তারা এই দুর্নীতির সিন্ডিকেশনটা করে। এই সমস্ত বিষয় নিয়ে জনপ্রতিনিধিরাও কিন্তু এর থেকে দূরে নেই। আজকে সংসদ সদস্যগণ সংসদের অধিবেশনে এই নিয়ে সোচ্চার হয়েছেন কেউ কেউ, সেটি খুবই ভালো কথা যে ওনারা প্রকৃত অর্থে জনতার পক্ষে আওয়াজ তুলছেন। কিন্তু এই জনপ্রতিনিধিরাই কিন্তু এই সমস্ত দুর্নীতির প্রধান, যেটাকে বলা হয় যে পৃষ্ঠপোষক, অথবা তারা এখান থেকে নিজেদের স্বার্থ মতন স্বার্থ কিন্তু তারা উদ্ধার করে, সেটা আর্থিক এবং মাতব্বরির যেই স্বার্থ। এই প্রবণতা থেকেও তো জনপ্রতিনিধিদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। এখন জনপ্রতিনিধি হওয়া তো ভীষণ রকমের লাভজনক কাজ, কারণ আপনি কেন জনপ্রতিনিধি হওয়ার এই প্রতিযোগিতায় নির্বাচনে এরকম কোটি কোটি টাকা একজন খরচ করে, সেই খরচের টাকাটা সে আবার আসলে সুদে আসলে লাভের উসুল করে নিয়ে কিন্তু, হ্যাঁ, এবং তার নানা সুযোগ আছে। এবং জনপ্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রীয় যে সমস্ত কাজ কর্ম হয় এবং সুবিধাদি প্রদান করা হয়, সব জায়গা থেকে জনপ্রতিনিধি এবং তাদের নানা টায়ারের লোকজন কিন্তু, পলিটিক্যাল লোকজন, পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড লোকজন নিজেদের মতো করে বেনিফিটগুলি মানে শুষে নেয়। এই প্রক্রিয়াগুলি বন্ধ করতে হবে এবং এটা মানে সহসা হবে না। সহসা এই বিষয়গুলি তৈরিও হয় নাই। আজকে যে প্রকট একটা অবস্থায় এসেছে এই বিষয়গুলি, এই প্রকটতা থেকে বেরিয়ে আসতেও কিন্তু আমাদের সময় লাগবে। কিন্তু এটি প্রকৃত অর্থে একরকমের নৈতিক দায়িত্ব হিসাবে রাষ্ট্রের যারা প্রধান পরিচালক, পরিচালনার নীতি এবং এক্সিকিউশনের ক্ষেত্রে আছেন, তাদের এই বিষয়ে আরও বেশি প্রোয়েক্টিভ হওয়াটা খুব জরুরি। আমরা শিরোনামে দেখছি লোডশেডিং বাড়ছে, গ্রামাঞ্চলে চরম ভোগান্তি। দেখেন মানে দুইটা কারণে আমাদের বিদ্যুৎ, আমরা অনেক শতভাগ বিদ্যুৎ সঞ্চালনের সুবিধা হয়েছে, খুবই ভালো। আমাদের 25-26 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি ডেভেলপ হয়েছে, খুবই ভালো। কিন্তু এই যে এত এত টাকা খরচ করে আমরা এত এত ক্যাপাসিটি ডেভেলপ করলাম, সেই ক্যাপাসিটি প্রোডাকশন দিতে পারছে না। এটার মূল কারণ যে আমাদের প্রয়োজনীয় জ্বালানির সংস্থান নেই, এটা একটা মূল কারণ। এখন চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে, সেই কারণেই লোডশেডিংটা হচ্ছে। এবং লোডশেডিংয়ের খরচ যেটা, কোপটা কিন্তু খাচ্ছে মূলত গ্রামাঞ্চলের মানুষ। আমরা যারা ঢাকা বা বড় বড় শহরে আছি বা বিভাগীয় বা জেলা শহরে আছি, সেইখানের তুলনায় গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। ঢাকা শহরে আমি যেই অঞ্চলে থাকি, পূর্ব বাসাবো অঞ্চলে, সেখানেও আজকেও দিনে 3 বার বিদ্যুৎ গিয়েছে, গতকাল 5 বার গিয়েছে। এবং এটি যে বারবার ঘটছে কারণ মানে যেই পরিমাণ চাহিদা সেই পরিমাণের সরবরাহ সঞ্চালন ব্যবস্থার মধ্যে আসছে না। এর মধ্যে আরও দুঃসংবাদ যেটি হলো যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটা ইউনিট মানে যান্ত্রিক ত্রুটির কারণে
আর উৎপাদনে নাই, প্রায় 620 মেগাওয়াট বা 610 মেগাওয়াটের। ওইদিকে আদানি কেন্দ্র একটা ইউনিট বন্ধ ছিল, আগে মেরামতের মধ্যে ছিল, মেনটেনেন্সে। সেকেন্ড ইউনিট আদানির, সেটিও কিন্তু এখন মানে যান্ত্রিক ত্রুটির কারণে আদানির বিদ্যুৎটাও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ অল টুগেদার আমাদের প্রায় মানে 3000 মেগাওয়াটের মতন প্রকৃত মানে ঘাটতি তৈরি হয়ে গেছে, উৎপাদন ঘাটতি চাহিদার বিপরীতে। তো এটা তো সামাল দেওয়া মুশকিল। একই সঙ্গে জ্বালানির সংকটের কারণে জ্বালানি আমদানি করা যাচ্ছে না, কারণ যে গ্যাস আমদানি করা হচ্ছে সেখানে বিল টিলের ডেফার্ট হয়ে গেছে, অনেক পেমেন্ট করা হয়নি। সে কারণে সরবরাহকারীরা, আন্তর্জাতিক সরবরাহকারীরা বিষয়টি নিয়ে ঢিলেমি করছে, দিতে চাচ্ছে না। তো এই সামগ্রিক বাস্তবতায় আমি মনে করি যে মানে এই ঘাটতিটা হচ্ছে। যতই আমরা বক্তৃতা শুনেছি, শতভাগ বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করা খুব ভালো, উৎপাদনের সক্ষমতা তৈরি করা খুব ভালো, কিন্তু আমি সব কিছু তৈরি করলাম, হ্যাঁ, কিন্তু রান্নাটা করতে পারলাম না। এই আর কি, এই একটা পরিস্থিতি। আশা করি হয়তো মানে আগামী কিছু দিনের মধ্যে পরিস্থিতিটা কিছুটা মানে উন্নতি করবে, সেই চেষ্টাও আছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় বা বিদ্যুৎ সংক্রান্ত যারা আছেন কর্মকর্তা, তারা কিন্তু নানা রকমভাবে আবার আশার বাণীও শোনাচ্ছেন। তো আমরা সেই আশার বাণীটা বাস্তবতা দেখতে চাই দ্রুততম সময়ে। শিরোনাম আছে নতুন অর্থ বছরের বাজেট পাস, এটি আজ থেকে কার্যকর। আবার পাশেই আরেকটি শিরোনাম হচ্ছে অর্থনীতিবিদদের অভিমত, সুখকর হবে না নতুন অর্থ বছর। না, এখন কিন্তু খুবই মানে ভালনারেবল স্টেট যাচ্ছে আমাদের সামগ্রিকভাবে। এই বাস্তবতাটা তো আমরা দেখছি, বাজার পরিস্থিতির দিকে তাকালেই তো দেখি। মানে যেই মানে সবচেয়ে বড় যেটি হলো যে বাজেট কয় লক্ষ কোটি টাকার, 8 লক্ষ কোটি টাকার বাজেট, এটার মধ্যে 2 লক্ষ বা 2.5 লক্ষ কোটি টাকার ঘাটতি, হ্যাঁ, বৈদেশিক ঋণ প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি মিলিয়ে হয়তো মানে বাজেটটা করা হয়েছে। কিন্তু এই বাজেট আসলে সাধারণ মানুষের জীবনে আসলে কতটা ইতিবাচক ফল বয়ে আনবে। দেখেন, খুবই চর্চিত নিন্দিত বিষয় যে কালো টাকা সাদা করার যে বিষয়টা, মানে 15% কর দিয়ে, আগে 10% ছিল, 15% কর দিয়ে হ্যাঁ টাকা সাদা হয়ে যাবে, হ্যাঁ, এগুলি করা হচ্ছে। এতে বেনিফিট কি? যারা মানে যাদের আসলে টাকা নাই, তাদের যারা মানে বাড়তি টাকা বা অপ্রদর্শিত বা কালো টাকা যাদের নাই, তাদের জন্য তো এটা কোনো কাজের না। এই সুবিধাটা শেষ পর্যন্ত পাচ্ছে যারা কালো টাকা অর্জন করেছে নানাভাবে, দুর্নীতি করে, চুরি চামারি করে, চেঁচড়ামি করে, হ্যাঁ, ডাকাতি করে, একরকম ব্যবসার নামে লুটতরাজ করে, হ্যাঁ, তো এরা এই বেনিফিটটা পাচ্ছে। আবার যারা কিনা সত্যিকার অর্থে মানে ট্যাক্স পে করেন, হ্যাঁ, তারা প্রদর্শিত ট্যাক্সের ক্ষেত্রে তারা 30% পর্যন্ত তাদের দিতে হবে। এইটা তো একটা খুবই ডিসক্রিমিনেটরি, বৈষম্যমূলক ব্যবস্থা। এবং এই ব্যবস্থাটি আমাদের মানে যতই অর্থনৈতিক উন্নতি হোক, আমরা বলছি দেখছি, কিন্তু ক্রমেই তো এই বৈষম্যের বিস্তৃতিটাও, ব্যবধানটাও অনেক বেশি বাড়াচ্ছে। হ্যাঁ, যার আছে, হ্যাঁ, সে আরও বেশি সুবিধা পাচ্ছে, যার নাই সে আরও নিঃস্ব হচ্ছে। সুতরাং মানে বাজেট যত লক্ষ কোটি টাকারই হোক, সেই বাজেট যদি সত্যিকার অর্থে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক কোনো প্রভাব না ফেলে, তো সেইগুলির আলোচনা আসলে অর্থহীন, মূল্যহীন। আমরা প্রতি বছরই বাজেট নিয়ে এই সমস্ত কথাবার্তা বলি। এই সমস্ত কথাবার্তা শেষ পর্যন্ত আসলে বায়বীয় কথাবার্তা হিসেবে পরিগণিত হয়। এটার কোনো আসলে বাস্তব কোনো পরিণতি আমরা দেখি না। এবং অর্থনীতিবিদরা, বিশ্লেষকরা যেটি বলছেন, তারা তো আমার বা আপনার চেয়ে ওই বিষয়ে অনেক বেশি জানা বোঝা মানুষ। কিন্তু আমরা সাধারণভাবে বাজারঘাট করে খাই, আমরা সেই সাধারণভাবে যেটা বুঝি যে এই বাজেটে কি হলো না হলো, কত বরাদ্দ হলো, কত ব্যয় হলো, এতে আমাদের আসলে তেমন কিছুই আসে যায় না। আমরা বাজার বাস্তবতার সাথে মানে যুজমান থাকবো, এটাই আমাদের বাস্তবতা, আমাদের পরিণতি। অনেক ধন্যবাদ অধ্যাপক জুনায়েদ হালিম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন, আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। উত্তরা থেকে মতি।